লাগবে। না না, আমি তো বলি নাই যে আমি 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমি তো বলি নাই একেবারে 7 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে, এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা 6টা সংস্কারের যে কমিশন গঠন করেছেন সেগুলো সংস্কার করবেন। কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে, কারণ দেশ তো একটা বিশাল দেশ, এই দেশের অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে, যার যার কাজ শেষে করবে একসঙ্গে, কিন্তু অনেকগুলা কাজ হতে পারে। একদিকে বিচারের কাজ চলবে, একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারের কাজ সেগুলা করবে, আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন, সেগুলো তো একই প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজে একটা নির্বাচন করতে পারেন। সুতরাং আপনি ক্ষমতায় থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন? আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন, আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি যদি বিচারের কথা বলেন, ওদের অন্তত 5 বছর লাগা উচিত এগুলি করতে। না, কেন 5 বছর লাগবে? কতদিন লাগবে? আমার তো মনে হয় না, কারণ ওনারা তো 5 মাস। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই 3 মাসের কথা বললেন। তো 3 মাসের জায়গায় 6 মাস হতে পারে। উনি তো নিজেই বললেন যে অক্টোবরের 1 তারিখ থেকে সংস্কারের কাজ চলবে 3 মাস, বলেন নাই? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে 3 মাসের জায়গায় যদি 6 মাস, অসুবিধা তো নাই। কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো 3 মাস বৃদ্ধি করি, তাহলে তো 1 বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব। তাও যদি না হয়, সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব? কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই, একসঙ্গে গড়তে চাই। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে, সংগ্রাম করে, আমরা কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করব। এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই, এই সরকারকে আলাদা করার সুযোগ নেই। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে, বাংলাদেশ ফেল করবে। আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না। সেটা সময় যতদিনই লাগুক। কিন্তু আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন, একটু এটা বলেন, এমন কি এই নির্বাচনের প্রশ্নে না কেমন জানি আপনারা একটু এরকম বলেন? এমনকি আমি আপনাদের এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে, কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দেশের মানুষ নির্বাচনের জন্য একটা যৌক্তিক সম্মান দিতে পারে না। আমরা সম্মান দিতে চাই এবং তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়তে চাই, এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন, দেশকে নিয়ে যাবেন। সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন, এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা মানে আপনাদের আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা এক্ষুনি ক্ষমতা শুরু করার এরকম কোনো তাড়া নাই আপনাদের? না, এত চাপ হওয়ার কিছু নাই তো। আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে একেবারে বক্তব্য শুনে আমার কেমন জড়িত হবে ইনশাআল্লাহ। ভাই আপনাদের বক্তব্য শুনে যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনারা কিছুটা অস্থির, অধৈর্য হয়ে উঠছেন। এটা কোনো অস্থির না, কোনো অস্থির না। আপনারা যথেষ্ট পরিমাণ সময় দিবেন তো? আমরা ওনারা যে সংস্কারের কাজ নিয়েছেন, একদিকে বিচারের কাজ হবে, বিচার আগে দেখতে চাই, পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। এখানে তাড়াহুড়োর কিছু নাই। আর আমরা লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করেছি তা নয়, এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে, বিএনপি তো অলরেডি ইন পাওয়ার। যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে। ব্যাপারটা কি এরকম? ভাই কেন এরকম হবে? যারা বলছে এরা বিগত ধারাবাহিকতার কথা বলছে, ইনশাল্লাহ বিগত ধারাবাহিকতা। আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিএনপি তখন বলেছে যে আমরা এই 31 দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব। সেখানে বিএনপি যদি বিজয়ী হয়, তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই 31 দফার ভিত্তিতে, এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। খুবই আমার মনে হয় যে এনি ভাই খুবই চমৎকার ভাবে এটা বলেছেন। নাহিদ ইসলাম, আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি 1 মিনিট একটু বলতে পারেন, কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনি ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায়, কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন, শেখ হাসিনা করেছেন, সেগুলি আসলে বিচার দেখতে হবে। সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চায়, কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব, 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা, যদি আপনারা করতে চান? সর্বোচ্চ সহযোগিতা করতে এনি ভাইরা রাজি আছেন, এরকম একটা কথা বললেন। না, অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই, এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয়। এবং
এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে, এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে। এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই জি, দেশ পরিচালনা আমার করতে মনে চাই, হয় যে একই নির্বাচনের রকম মেয়াদে এনি ভাইও সিদ্ধান্ত প্রায় তিনি একই নিতে রকম চাই। কথাই বলেছেন, কিন্তু জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম, এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক অর্থে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে, এটা কিন্তু বিবেচনা হয় নাই। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই, কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন, বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। হুম, ছাত্র শক্তি নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে। হুম। তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই, এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা, আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন, এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে, এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে, এবং যারা এখন মাঠে আছে, ছাত্র শক্তিতে কাজ করছে, তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো, এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো। তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে এনিভে, আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপত নেতা, যুগপত আন্দোলনের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সখ্য আর আপনাদের নাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? আসলে আমরা এইগুলা মোটেও মনে করি না, কারণ আমরা কি করছি, কি করব, এটা হলো আমাদের নেক্সট স্টেপ। আর আপনি যেটা বলছেন, জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না। জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি। যার যার রাজনীতি শেষে করছে। শুধু দেখুন যে আমরা যে আহ, রাজপথে যে আন্দোলন করেছি, সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল, আমাদের ভূমিকা ছিল, এবং যুগপৎ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে। সুতরাং যার যার রাজনীতি, যার যার আদর্শ ভিত্তিক। সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে, সেখানে মারামারি, হানাহানি, সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত তো করছি না, বা পক্ষপাতমূলক আচরণও আমাদের মধ্যে নাই। আমাদের একটাই টার্গেট, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। যে কথাটা একটু আগে নাইক সাহেব বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল। আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছি, আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। এখন আমাদের দেশ গড়ার আন্দোলন, দেশটাকে সুন্দর করব, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি। সেই ধাপে আমরা কাজ করছি, এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি, আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাল্লাহ। কিন্তু আপনারা কি এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর? বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের ক্ষেত্রে কি পয়েন্ট পজিশনগুলিতে, মানে বিটিভি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনারা নাই, মুখ্য নয়, জামায়াত ইসলামী আছে। মুখ্য নয়,
তারা আমার মনে হয় এগুলো খুব মুখ্য না, কে কোথায় আছে। কথা হলো যে অ্যান্টি আওয়ামী লীগ, রাইট, যেখানে এনটি আওয়ামী লীগ সেখানে এই আপনি যে আছেন। হ্যাঁ Okay. যেখানে অ্যান্টি আওয়ামী লীগ হ্যাঁ। আজকে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং ভবিষ্যতে কিন্তু এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি, এবং সবাইকে নিয়ে আমরা কিন্তু ফ্যাসিবাদ আপনারা চান বিরোধী। না, কিন্তু আপনারা চান না এনি ভাই প্ল্যাটফর্মটার নেতৃত্বে বিএনপি থাকুক, এই প্ল্যাটফর্মটার নেতৃত্বে কখনো নাহিদ ইসলামকে, এটা কখনো জনগণ শফিকুর- নির্ধারণ কখনো করবে। নাহিদ ইসলামকে, কখনো শফিকুর অবশ্যই রহমানকে এই দেশের দেখা যাচ্ছে, জনগণ এটা আপনাদের নির্ধারণ জন্য একটু করবে। আমি যদি বেদনাদায়ক ভালো না? কাজ করি, একটু বেদনাদায়ক না? জিয়ার কখনো পলিটিক্স, ছাত্ররা, কখনো জামায়াত। বিএনপির পলিটিক্স, খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্টভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে, তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ কিন্তু এই সরকার আমাদেরকে সে পতনে আসনে তো- বসাবে। কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো, কেউ কেউ বলছেন। আমি তারেক রহমান যদি না না এখন তো আপনি বললেন, আর কেউ কেউ বলছে হয়তো আপনাকে বলেছেন, কিন্তু জি। আমাদেরকে বলেন নাই, জি। আমাদেরকে বলেন নাই, বরং এই কথা বলেছেন যে তারেক রহমান বিদেশে বসেও, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন, জি। তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, থানা লেভেল, উপজেলা লেভেল, আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন, সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন, সেখানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন, এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ছাত্র ভাইরা যখন আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দলকে, তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন, আমরা অনেকেই জেলে ছিলাম, কিন্তু তিনি দেশের বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফসল হিসাবে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ এনিওয়ে গড়ার আপনাকে ক্ষেত্রে সহযোগিতা এনিওয়ে আপনাকে করেছেন, ধন্যবাদ। ভবিষ্যতে আমি করবে। একটু জনাব নাহিদ ইসলাম আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ যে মানে যে বিষয়টি আমার মাধ্যমে আপনার কাছে উপস্থাপিত করতে বলেছেন, সেই দুটি বিষয় আগে একটু বলে রাখি। 43তম বিসিএস এর পাস করার পরও তাদের গেজেট নোটিফিকেশন কেন হয় নাই, সেটি আপনার একটু আমলে আছে কিনা এবং সেটি নিয়ে আপনি কোনো কিছু করছেন কিনা, সেই ব্যাপারে তারা একটু জানতে চেয়েছেন। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে তারা বয়স সীমা, সরকারি চাকরির বয়স সীমা 35 বছর বয়স পর্যন্ত হবে কিনা, সেটি আপনারা কিভাবে করবেন সেটি জানতে চেয়েছেন। আর আমার প্রশ্নটিও করে রাখি, আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, শুধু আপনি যদি খুব না এই দুটি যদি আপনি জবাব দেন, তারপর আমি মানে আপনার মতামত বলেন, তারপর আমরা প্রশ্নটি করি, কারণ এই প্রশ্নটি আবার এনিভাইয়ের বক্তব্যের সাথে লিঙ্কড। জি। না, এখানে হচ্ছে প্রশাসন তো সংস্কারের কমিশন হয়েছে, বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে, এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসি তে পিএসসির সাথেও আমাদের আলোচনা হচ্ছে, যাতে এই যে নিয়োগ পরীক্ষা, শুধু বিসিএস না, অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে, সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি পরীক্ষাগুলো হবে। ওকে। আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতন আন্দোলনের আগে আপনাদের যে 9 দফা দাবি ছিল, তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়ে গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন, এটি একটা কথা। আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে, বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে, 2-3 মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে, কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে? আপনারা, তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না, রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিএ মারা ঘটনা ঘটেছে, তাদের আসলে ভবিষ্যৎ কি হবে? এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন। আরেকবার একটু যদি বলতেন। মানে একটা তো হচ্ছে যে 9 দফার একটা দফা ছিল যে আচ্ছা, দলীয় হ্যাঁ, লেজুর ছাত্র ভিত্তিক- রাজনীতি। হ্যাঁ, ছাত্র ওকে, ওকে, রাজনীতিটাকে বুঝতে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করবেন, দেখুন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতি জি, বাদ দেওয়ার- বুঝতে পারছি। জি। দেখুন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও বলা হচ্ছে না সরাসরি, মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে। এটি আসছে কেন, এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে, যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে, দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে। এখন সামনের আমরা এখানে, এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না, সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে, এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে। কিন্তু আমরা মনে করি যে এটি কোনো সমাধান নয়, ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে, রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে। আর ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তাদের জীবনের নিরাপত্তা, শিক্ষা জীবনের নিরাপত্তা, সেটি